অর্ণব, তাড়াতাড়ি আয়। আর কত দেরি করবি? এই তো হয়ে গেছে, দাঁড়া। দাঁড়িয়েই তো আছে সেই কতক্ষণ ধরে। এরপর যদি তোর জন্য রাস্তায় জ্যাম পাই তাহলে বুঝে নিস কি হবে। আরে বাবা, আসছি আসছি। কোনো মতে কাঁধের উপর ব্যাগ চাপিয়ে দরজায় তালা লাগিয়ে প্রকাশ ও নাদিয়ার কাছে এসে দাঁড়ালো অর্ণব। তাদের গন্তব্য দূরে একটি গ্রামে যাওয়ার, যদিও সেটা পড়ালেখার জন্যই। তবুও এই সুযোগে বেশ ভালো একটা অভিযান হয়ে যাবে বলে তারা তিন বন্ধু আশা করছে। তারা তিন বন্ধু আর কোনো কথা না বলে দ্রুত গাড়িতে উঠে পড়ল। প্রকাশ অনেক ভালো গাড়ি চালাতে পারে, পুরো রাস্তা সেই গাড়ি চালিয়ে নিয়ে যাবে। অর্ণবেরও মোটামুটি গাড়ি চালানোর ব্যাপারে ধারণা আছে, তবুও কাঁচা হাতে গাড়ি চালাতে না দেওয়াই উত্তম বলে প্রকাশ পুরো দায়িত্বটা নিয়ে নিয়েছে। অর্ণব এসে বসল প্রকাশের পাশের সিটে, আর নাদিয়া একাই পেছনের সিটে। প্রকাশ খুব উৎসাহ নিয়ে গাড়ির চাবি ঘোরালো স্টার্ট করার জন্য, কিন্তু দুবার চাবি ঘুরিয়েও যখন গাড়ি স্টার্ট হলো না, তখন অর্ণব হেসে বলল, কিরে, এই ভাঙা গাড়িতে করে আমাদের নিয়ে যাওয়ার জন্য এতক্ষণ তাড়া দিচ্ছিলি? একদম আমার গাড়িকে ভাঙা গাড়ি বলবি না। আমি নিজেই তো কাল সবকিছু ঠিকঠাক সার্ভিসিং করে নিয়ে আসলাম। বুঝতে পারছি না গাড়িটা এখন স্টার্ট নিচ্ছে না কেন। আচ্ছা, একবার সামনে গিয়ে দেখ না, নিশ্চয়ই সামনের ইঞ্জিনে কোথাও কোনো সমস্যা হয়েছে। কিন্তু প্রকাশ এবার শেষবারের মতো আবারও চাবি ঘোরাতেই ঘর ঘর করে গাড়ি স্টার্ট হলো। নাদিয়া আনন্দে আটখানা হয়ে বলল, আর এই তো হয়েছে। যাক বাবা, আর কোনো চিন্তা নেই। তা ঠিক আছে, কিন্তু যাত্রাপথের শুরুতে এমন ব্যাঘাত তো ভালো জিনিসের লক্ষণ নয়। উফ অর্ণব, তুইও পারিস বাবা এসব উদ্ভট কথাবার্তা বলে সব ভেস্তে দিতে। আরে মজা করছিলাম। নে প্রকাশ, চল, এখন আবার তোর জন্য না আমাদের দেরি হয়ে যায়। প্রকাশ প্রত্যুত্তরে কিছু না বলে গাড়ি স্টার্ট করলো। সকালবেলা ঠান্ডা ঠান্ডা পরিবেশে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার মজাই আলাদা। নাদিয়ার জোড়াজুড়িতেই গাড়ির সবগুলো জানলা খুলে দেওয়া হয়েছে। তার মতে প্রকৃতির হাওয়ার চাইতে শান্তি এসির বাতাসে নেই। গাড়ির গতির সাথে পাল্লা দিয়ে চারপাশের হাওয়া যখন গাড়ির ভেতরে এসে নাদিয়ার চুলগুলো উড়িয়ে নিচ্ছিল, তখন নাদিয়ার মনে এক অন্যরকম ভালো লাগার অনুভূতি সৃষ্টি হলো। কিন্তু অর্ণব হঠাৎ গাড়ির সবগুলো জানলা বন্ধ করে দিয়ে ভেতরের এসি ছেড়ে দিল। নাদিয়া তেলে বেগুনে জ্বলে উঠল। এটা কি করলি? কি আবার, গাড়ির গ্লাস লাগিয়ে দিলাম। আমার চুলের অবস্থা দেখেছিস কেমন এলোমেলো হয়ে গেছে? নিজেকে তো মনে হচ্ছে পাগলা গারদ থেকে পালিয়ে এসেছিস। প্রকাশ তাদের দুজনার কথা শুনে হেসে বলল, তোরা দুজন পারিসও বটে, সব সময় একজন আরেকজনকে নিয়ে এমন খ্যাপাস কেন বুঝি না। অবশ্য তোদের এই ঝগড়া আমি বেশ ভালোই উপভোগ করি। তোর আর এত কথা বলে কাজ নেই, গাড়ি চালানোতে মন দে, না হলে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে নিজে তো মরবি, আমাদেরকেও সাথে নিয়ে মরবি। অর্ণব, তুই সে শুরু থেকে উল্টোপাল্টা কথা বলেই যাচ্ছিস। মুখ দিয়ে কি তোর ভালো কথা বের হয় না? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এই যে মুখে কুলু পেটে বসলাম। নাদিয়া অর্ণবের এমন ছেলে মানুষিতে হাসলো। এরপর প্রকাশকে বলল গাড়ির জানলাগুলো খুলে দিতে। তার এসির হাওয়ায় কেমন যেন দম বন্ধ হয়ে আসছে। প্রকাশ তার কথায় রাজি হয়ে গাড়ির জানলাগুলো খুলে দিল। সত্যি বলতে তার নিজেরও বাইরের বাতাস বেশ ভালো লাগছে। অর্ণব মুখে কুলু পেটে বসে থাকার কথা বললেও ঠিক কিছুক্ষণ পর তারা খুনসুটির কথাবার্তা শুরু করলো আর নাদিয়াকে জ্বালালো। প্রকাশও মাঝে মাঝে তাদের সাথে এইসব খুনসুটিতে সুযোগ দিয়েছে। এভাবেই যাত্রা করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। এতক্ষণ ধরে একটানা গাড়ি চালানোর জন্য প্রকাশের কেমন যেন ঝিমুনি আসতে শুরু করেছে। গাড়ি চালাতে চালাতে হঠাৎ সে দেখতে পেল সামনে একটি রেস্তোরাঁ। সে ভাবল এবার তার একটু বিশ্রাম নেওয়া উচিত, তাই সে রেস্তোরাঁর সামনে গাড়ি দাঁড় করালো। এরপর তার দুই বন্ধুকে বলল, নে এবার তোরা দুজন একটু নাম, আমিও নেমে কিছু চা নাস্তা খেয়ে নিই। সকালে তো তাড়াহুড়োতে কারোরই ভালো মতো কিছু খাওয়া হয়নি। তা যা বলেছিস, পেটে ইঁদুর দৌড়চ্ছে। হ্যাঁ চল, আমারও বেশ খিদে পেয়েছে রে।
তারা তিন বন্ধু গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে বসল। নাদিয়া সোজা চলে গেল মহিলাদের বিশ্রাম কক্ষে। প্রকাশ ও অর্ণব একটা টেবিলে বসে 3 কাপ চা এবং 6টা পরোটা অর্ডার করলো। নাদিয়া হাত মুখ ধুয়ে তাদের সাথে এসে বসল। টিস্যু দিয়ে মুখের পানি মুছতে মুছতে বলল, আমার মনে হয় এখানকার কোনো স্থানীয় লোকের কাছ থেকে জেনে নিলে ভালো হয়। আমরা যে গ্রামে যেতে চাচ্ছি সেটা এখান থেকে আর কত দূরে? আমার মনে হয় আর বেশি দূর নেই, বড় জোর আর 150 কিলোমিটার হবে। তবুও একবার জিজ্ঞেস করে নিলে ভালো হয়। আমি একটা বিষয় কিছুতেই বুঝতে পারছি না, বিশ্ববিদ্যালয় থেকে আমাদেরকে এমন একটা পরিত্যক্ত গ্রামে অনুসন্ধানের জন্য যেতে বললো কেন? আরে ওই গ্রামটাতেই তো যত রোগের আড্ডা, আর দেখছিস না ওখানে এক মহামারী ছড়িয়ে পড়েছে। আমরা তো এইসব নিয়ে পড়াশোনা করেছি, আমাদেরকে এমন অ্যাসাইনমেন্ট দিবে না তো কাদেরকে দিবে শুনি? সে ঠিক আছে, কিন্তু আমার কেমন যেন লাগছে। হয়েছে, থাক আর কেমন কেমন করিস না। অলরেডি আমরা অর্ধেকের বেশি রাস্তা পার হয়ে এসেছি। তাছাড়া তুই যদি আমাদেরকে প্রজেক্টে সাহায্য না করিস, আমি কিন্তু প্রিন্সিপাল স্যারকে বলে দেব যে তুই কিছুই করিসনি। তোর মতো বন্ধুর উপর ঠান্ডা পড়ুক। তাদের তিনজনের কথার মধ্যে হঠাৎ রেস্তোরাঁয় এক বয় এসে তাদের খাবার দিয়ে গেল। সে চলে যাওয়ার সময় প্রকাশ বাধা দিয়ে বলল, দাদা শুনছেন, একটু সাহায্য করতে পারবেন? জি বলুন স্যার। এখান থেকে মধুপুর গ্রাম কত দূরে? স্যার মধুপুর গ্রাম তো এখান থেকে আরো 200 কিলোমিটারের রাস্তা। মনে হয় না আপনারা আজকে সেই গ্রামে পৌঁছাতে পারবেন। কেন, রাত হলেও তো পৌঁছানো যাচ্ছে। না স্যার, সেটা না, তবে এখান থেকে বেরোনোর প্রায় 70 কিলোমিটার পর একটি নদী পড়ে। ওই নদীতে দিনের বেলায় শুধু ফেরি চলাচল করে, রাতের বেলা ফেরি পারাপারের কোনো সুযোগ নেই। তারা তিন বন্ধু একজন অন্যজনের দিকে তাকালো। যদি সন্ধ্যের আগে তারা নদীর ঘাটে পৌঁছতে না পারে, তাহলে তো তাদের পক্ষে আর ফেরি পার হওয়া সম্ভব হবে না। অর্ণব ছেলেটিকে তাদের কাছে দাঁড়িয়ে থাকতে দেখে শুকনো হেসে বলল, আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। ছেলেটি মাথা নেড়ে চলে গেল। নাদিয়া কিছুটা চিন্তিত হয়ে বলল, এখন আমরা কি করব? চিন্তা করিস না, একটু স্পিডে গাড়ি চালালে সন্ধ্যার আগে আমরা পৌঁছে যাব। আমারও তাই মনে হয়। শুধু শুধু এখন বেশি চিন্তা না করে কোনো মতেই খাবারগুলো গিলে আবারও জার্নি শুরু করলে ভালো হয়। হ্যাঁ, তোরাও তাড়াতাড়ি খেয়ে নে। তারা তিন বন্ধু আর কোনো কথা না বলে তাড়াতাড়ি তাদের ভাগের খাবারটুকু খেয়ে রেস্টুরেন্টের বিল মিটিয়ে গাড়ির দিকে চলে গেল। প্রকাশ দ্রুত গাড়িতে বসে আবারও গাড়ি স্টার্ট দিল। এবার সে প্রায় 2 গুণ জোর গতিতে গাড়ি হাঁকিয়ে নিয়ে গেল। কিন্তু দুর্ভাগ্যবশত কিছুটা দূরে এগোতেই রাস্তা একটা বিশাল জ্যামে আটকা পড়ল তারা। নাদিয়া দুশ্চিন্তা করে বলল, যা, এবার তো কোনোভাবেই ফেরিঘাটে পৌঁছাতে পারবো না রে। এমন হলে তো নদীর ঘাটে বসে এই গাড়িতে করে আবার রাত কাটাতে হবে। এমনিতেই সারাদিনের জার্নিতে গা কেমন যেন ময়লা হয়ে গেছে। মনে হচ্ছে শুদ্ধ একটা গোসল না দিলে মাথাটা চক্কর দেবে। চিন্তা করিস না, একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। প্রায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তাদের ট্রাফিক জ্যাম ছেড়ে গেল। প্রকাশ আবারও বাতাসের গতিতে গাড়ি চালাতে শুরু করলো, কিন্তু সে সন্ধ্যার আগে নদীর ঘাটে পৌঁছতে পারল না। সন্ধ্যায় নদীর ঘাটে গিয়ে দেখল পুরো ঘাট ফাঁকা পড়ে আছে, কোথাও কোনো ফেরির নামগন্ধ নেই। তারা তিন বন্ধু গাড়ি থেকে নেমে দাঁড়ালো। অর্ণব হতাশ হয়ে বলল, ইস, ওই ট্রাফিকটা জাম না হলে বিকেলের মধ্যে ভালোই ভালোই পৌঁছে যেতাম। মনে হয় শেষ ফেরিটা কিছুক্ষণ আগেই ছেড়েছে। ওটার ধাক্কায় সৃষ্টি হওয়া বড় বড় ঢেউগুলো এখন নদীতে দেখা যাচ্ছে। এই তোরা দেখ, দূরে একটা লাইট জ্বলতে দেখা যাচ্ছে না? প্রকাশের কথা মতো তারা দুজন ভালো করে তাকালো। আসলে তাদের থেকে বেশ কিছুটা দূরে ঘাটের কিনারে একটা উজ্জ্বল হলুদ বর্ণের আলো জ্বলতে দেখা যাচ্ছে। ফেরির ওপরের আলো এমনই দেখায় দূর থেকে। নাদিয়া আনন্দে লাফাতে লাফাতে বলল, এই দেখ, আমার মন বলছিল আমরা একটা না একটা ফেরি ঠিকই পেয়ে যাব।
ওই লোকটা নিশ্চয়ই আমাদেরকে উল্টোপাল্টা তথ্য দিয়েছিল, অথবা সে ফেরি পারাপারের সময় সম্পর্কে কিছু জানেই না। আমাদের আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি গাড়ি চালিয়ে ওখানে যাওয়া উচিত। হয়তো আরো অনেক গাড়ি আগে থেকেই ফেরিতে বোঝাই করে রাখা আছে, আর কোনো গাড়ি আসার আগেই আমাদেরকে আমাদের গাড়িটা ফেরিতে উঠিয়ে দিতে হবে। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি চল। প্রকাশ তাদের তিনজনকে নিয়ে দ্রুত গাড়ি চালিয়ে সেই ফেরির কাছে গেল। ফেরির পাটাতন আগে থেকেই পেতে রাখা আছে। প্রকাশ দ্রুত সেই পাটাতন দিয়ে ফেরিতে উঠে পড়ল। ফেরির ভিতর ঢুকতেই তারা অবাক হয়ে গেল। তাদের গাড়ি ছাড়া সেখানে আর কোনো গাড়ি নেই। নাদিয়া পেছনের দিকে তাকিয়ে দেখল ফেরির পাটাতন আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে। সে সামনে তাকিয়ে প্রকাশ ও অর্ণবকে বলল, ফেরির ওই লোহার পাটাতনটা তো বন্ধ করে দিচ্ছে। এদিকে তো আমাদেরটা ছাড়া আর কোনো গাড়িও নেই। তাতে কি হয়েছে, আমরা ফেরি পার হতে পারবো, এটাই তো অনেক। এখন ভালোই ভালোই আমাদের ক্যাম্পে পৌঁছতে পারলেই হচ্ছে। সারা রাত গাড়িতে তো আর বসে থাকতে হচ্ছে না। অর্ণব ঠিকই বলেছে, অন্তত শেষ মুহূর্তে এসে যে ফেরি পেয়েছি এটাই তো অনেক। অর্ণব আর প্রকাশ গাড়ি থেকে নেমে গেল। তাদের দেখা দেখি নাদিয়াও গাড়ি থেকে নেমে গেল। ফেরিটি তার নিজস্ব গতিতে চলছে। এতক্ষণ রাস্তা দিয়ে গাড়ি চালাতে গিয়ে যেই গুমোট গরম তাদের শরীরে লেগেছিল, এখন ঠিক তার বিপরীত। পুরো পরিবেশ ঠান্ডা বাতাসে ভরে আছে। নাদিয়া ফেরির ধারে দাঁড়িয়ে কালো পানির তরঙ্গ উপভোগ করতে লাগলো। অর্ণব প্রকাশ তারাও ফেরির ধারে গিয়ে খানিকটা কুঁজো হয়ে দাঁড়ালো। চোখের সামনে গ্রামগুলো একটার পর একটা সরে যাচ্ছে। পানিতে ছন্দের মতো প্রতিটি ঢেউয়ের শব্দ তাদের মনকে আনন্দময় অনুভূতি দিয়ে আচ্ছাদিত করে দিচ্ছে। শহরের কোলাহল ছেড়ে নির্জন নিরালায় এমন হারিয়ে যাওয়ার অনুভূতি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে তারা তিনজন। প্রায় বেশ কিছুক্ষণ এমন নিরালা মনোরম প্রকৃতি অনুভব করতে করতে হঠাৎ অর্ণবের মনে হলো, দূরে যে ক্ষুদ্র ক্ষুদ্র গ্রাম ও ঘরবাড়ি দেখা যাচ্ছে তা সে অনেক আগে কোথাও দেখেছে। অর্ণব চোখ কুঁচকে সন্দেহ জড়ানো কণ্ঠে বলল, দূরের ওই গ্রামগুলো কোথাও যেন দেখেছি বলে মনে হচ্ছে। কোথায় দেখেছিস? তুই তো ছোট থেকে শহরেই বড় হয়েছিস, কখনো গ্রামে গিয়েছিস সেটা তো শুনিনি। আমার কেমন যেন মনে হচ্ছে এই গ্রামগুলো আমি একটু আগেই পেরিয়ে এসেছি। শোন, ওটা তো চোখের ভুল। আর রাতের অন্ধকারে দূরে গ্রামগুলো এরকমই মনে হয়। আমারও মনে হচ্ছে এই গ্রামগুলো একদম একই ছন্দে একই রকম দেখতে। মনে হয় যেন সবগুলো একটার পর একটা সাজানো হয়েছে। সেটা না হয় ঠিক আছে, কিন্তু প্রকাশ দুই হাতের তালু ঘষে মুখ থেকে গরম হাওয়া ছেড়ে সেটি গরম করে নেওয়ার চেষ্টা করলো। এমন গনগনে গ্রীষ্মকালেও এখানে এত ঠান্ডা হাওয়া আসছে কোথা থেকে? হ্যাঁ, অনেক ঠান্ডা। আমারও বেশ ঠান্ডা লাগছে রে। তবে নদীর পাড়ের অঞ্চলগুলো এরকম ঠান্ডাই হয় বলে শুনেছি। তাই বলি এত ঠান্ডা? আমার তো মনে হচ্ছে আমি অ্যান্টার্কটিকা মহাসাগরের মাঝখান দিয়ে ভেসে যাচ্ছি। অর্ণব তার হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে বলল, অনেকক্ষণ ধরেই তো ফেরি চলছে, তাই না? এতক্ষণ লাগবে নাকি ওই গ্রামে পৌঁছতে? হয়তো গ্রামে যাওয়ার জন্য শুধুমাত্র এই ফেরির পানিপথটাই আছে। এরপরেই হয়তো আমরা গ্রামে পৌঁছে যাব। হতেই পারে এরপরে আর কোনো রাস্তা নেই, শুধু গ্রামের মেঠো পথ। বাপরে, আমি আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি যাচ্ছি গাড়ির ভেতরে। তোরাও বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকিস না, পরে ঠান্ডা লাগলে কিন্তু প্রজেক্টের কাজ আর করতে পারবি না। নাদিয়া কোনো মতে কাঁপতে কাঁপতে গাড়ির ভিতর ঢুকে পড়ল। প্রকাশ আর অর্ণব এমন হিমশীতল পরিবেশেও বাইরে দাঁড়িয়ে গল্প করতে লাগলো। প্রকাশ আশপাশটা ভালো করে তাকিয়ে দেখে বলল, একটা ব্যাপার খেয়াল করেছিস? এই ফেরিতে যেমন কোনো গাড়ি নেই, ঠিক তেমনি ফেরি চালানোর জন্য যারা ম্যানেজমেন্টে থাকে তাদেরকেও দেখা যাচ্ছে না। তা তো বটেই। একদম প্রথম থেকেই ব্যাপারটা আমার কেমন যেন খটকা লাগছে। চল তো আমরা বরং একটু সামনে এগিয়ে গিয়ে দেখি এখানে আশেপাশে কোথাও টয়লেট আছে কিনা। হ্যাঁ চল।
তারা দুজন ফেরির কিনারা থেকে সরে গিয়ে ফেরির নিচতলার ছোট ছোট কামরাগুলোর একটা একটা করে দেখতে দেখতে সামনে এগোলো। কোনো ঘরেই কোনো লোক নেই। বেশ কিছুক্ষণ হাঁটার পর অর্ণব একটা টয়লেট খুঁজে পেল। সে প্রকাশকে বাইরে দাঁড়াতে বলে ভিতরে ঢুকে গেল। ফেরির এই জায়গাটা অন্য জায়গার তুলনায় কিছুটা উষ্ণ বলা চলে। প্রকাশ এতক্ষণ ঠান্ডায় হিম হয়ে থাকার কারণে এখানকার উষ্ণতা বেশ উপভোগ করছিল, কিন্তু তার একা দাঁড়িয়ে থাকতে থাকতে কেমন যেন অদ্ভুত এক অনুভূতি হলো। তার মনে হলো কেউ একজন তাকে পেছনে দাঁড়িয়ে দেখছে। ঘাড় ঘুরিয়ে একবার পেছনে তাকাতেই দেখল কেউ নেই। সে ভাবল নাদিয়া হয়তো গাড়ি থেকে বেরিয়ে এদিক ওদিক হাঁটাহাঁটি করছে। এখানে অর্ণবের জন্য দাঁড়িয়ে থাকার থেকে নাদিয়ার সাথে দুটো গল্প করলে মন্দ হয় না। প্রকাশ সেখান থেকে সরে গেল। এদিকে অর্ণব তার কাজ শেষ করে দরজা খোলার জন্য হাত বাড়াতেই হঠাৎ দেখল দরজা বাইরে থেকে বন্ধ আছে। সে দরজায় দুবার কড়া মেরে প্রকাশকে ডেকে বলল, প্রকাশ, আমি বের হলে কিন্তু মার খাবি। বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়েছিস কেন? বাইরে থেকে কোনো আওয়াজ এলো না। অর্ণব আবারও দরজা খোলার চেষ্টা করলো। এবার প্রায় নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল সে। সমস্ত শক্তি দিয়ে জোরে দরজা একটা আঘাত করে বলল, প্রকাশ, আমি কিন্তু সত্যি সত্যি বাইরে বেরোলে তোর অবস্থা খারাপ করে দেবো, বুঝেছিস? এখনো সব ফাজলামো করার মুহূর্ত নাই। দরজা খোল বলছি। প্রকাশ বাথরুমের জায়গাটি থেকে বেশ খানিকটা দূরে এগিয়ে গেছে নাদিয়াকে খোঁজার জন্য, কিন্তু আশেপাশে সে কাউকে দেখতে পেল না। এরপর ভাবল একবার গাড়িতে গিয়ে নাদিয়াকে দেখে আসলে হয়। হয়তো সামান্য কিছুক্ষণের জন্য বেরিয়েছিল, তারপর আবার হয়তো গাড়িতে ঢুকে পড়েছে। গাড়ির কাছে গিয়ে দেখল আসলেই নাদিয়া গাড়ির ভিতর বসে আছে। প্রকাশ কিছুটা ঝুঁকে গাড়ির দরজায় টোকা দিতেই নাদিয়া একটু করে জানলা খুলে দিল। বাইরের শীত আবারও তীরের মতো করে গাড়ির ভিতর ঢুকতেই সে কিছুটা কেঁপে উঠল। বাপরে, বাইরে কি ঠান্ডা! আর তোরা এখনো এখানে দাঁড়িয়ে আছিস? করছিসটা কি এতক্ষণ? অর্ণব একটু বাথরুমে গেছে। আচ্ছা, তুই কি বেরিয়েছিলি নাকি? কই না তো, আমি তো সেই তখন থেকেই এখানে আছি। আর দেখছিস না, সামান্য একটু জানালা খোলাতে বাইরের হাওয়া কেমন ভেতরটা কাঁপিয়ে দিচ্ছে। এর মধ্যে আমি কোন আক্কেলে বের হব বলতো? তোরাও তাড়াতাড়ি ভেতরে আয়। প্রকাশ অবাক হয়ে গেল। তার স্পষ্ট মনে হয়েছিল তার পেছনে কেউ একজন খুব সাবধানে সরে গেছে। এখানে নিচে আর কাউকে সে খুঁজে পায়নি। তাহলে নাদিয়া না হলে আর কে হতে পারে? এসব চিন্তা থেকে বেরিয়ে এসে সে নাদিয়াকে বলল, আচ্ছা ঠিক আছে, তুই আর বাইরে বের হোস না। আমি ওদিক থেকে দেখছি অর্ণবের কি হলো। প্রকাশ গাড়ির কাছ থেকে সরে আবারও বাথরুমের দিকে হাঁটতে শুরু করলো। তার মাথায় এখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, এই নিচের তলায় নিশ্চয়ই তারা ছাড়া আরো কেউ আছে যাকে সে এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারেনি। কিন্তু লোকটি এমন লুকিয়ে আছে কেন? তার কি মনে কোনো খারাপ উদ্দেশ্য আছে? এমন হলে তো নাদিয়াকে ওই গাড়িতে একা রেখে যাওয়া নিরাপদ নয়। প্রকাশ আবারও ঘুরে দ্রুত গাড়ির দিকে হেঁটে গেল। গিয়ে গাড়ির দরজা খুলে নাদিয়ার এক হাত ধরে প্রায় টেনে বের করে নিয়ে আসলো। আচমকা প্রকাশের এমন হাবভাবে নাদিয়া হকচকিয়ে গেল। সে বলল, আমাকে নিয়ে আবার কোথায় যাচ্ছিস? এই ঠান্ডার মধ্যে কিন্তু আমি আর বেরোতে পারবো না। আস্তে কথা বল। আমার মনে হয় এখানে আমরা তিনজন ছাড়াও কেউ একজন আছে যে আমাদের উপর নজর রাখছে। প্রকাশের এমন আজগুবি কথা শুনে নাদিয়া অবাক হয়ে গেল। অবাক কণ্ঠে বলল, আমাদের উপর আবার কে নজর রাখবে? আর এখানে নজর রাখারই বা কি আছে? ফেরির কোনো কর্মচারীও তো হতে পারে। ফেরির কর্মচারী হলে আমাদের সামনে আসছে না কেন? পেছন থেকেই কেন নজর রাখছে? তুই আর কথা বাড়াস না, আমার সাথে আয়, ঠান্ডা লাগলে লাগুক। প্রকাশকে এখন আর ঘাটানো ঠিক হবে না, তাই নাদিয়া বাড়তি কোনো কথা না বলে প্রকাশের কথা মতো তার সাথে হেঁটে যেতে লাগলো। তারা দুজন অর্ণবের দরজার কাছে গিয়ে পৌঁছতেই প্রকাশের কানে আসলো অর্ণব বাথরুমের দরজার ভেতর থেকে সমানে দরজা ধাক্কাধাক্কি করছে। সে দ্রুত দরজার কাছে গিয়ে দাঁড়াতেই শুনতে পেল
অর্ণব রীতিমতো তাকে যা নয় তাই বলে গালাগাল করছে। প্রকাশ নিজেও এবার বাইরে থেকে দরজায় দুটো আঘাত দিয়ে বলল, অর্ণব, কি হয়েছে? এমন করছিস কেন? আর দরজা তো বাইরে থেকে খোলাই আছে। আর কি করিস আমার সাথে? কতক্ষণ ধরে দরজা খোলার চেষ্টা করছি, অথচ খুলছে না, আর তুই বাইরে থেকে দরজা লাগিয়ে টোটো করে ঘুরে বেড়াচ্ছিস। সত্যি বলছি বন্ধু, আমি তুই ভিতরে ঢুকে যাওয়ার পরপরই এখান থেকে সরে গেছিলাম। আর স্পষ্ট দেখা যাচ্ছে বাইরে থেকে দরজার সিটকিনি তো খোলাই আছে। তাহলে আমি ভেতরে আটকা পড়ে আছি কেন? আচ্ছা, তুই চিন্তা করিস না, আমি নিজেও দরজা এপাশ থেকে টানছি। তুই ভেতর থেকে আরো জোরে ধাক্কা দে, হয়তো লোহার দরজা তাই জ্যাম হয়ে গেছে। অর্ণব প্রকাশের কথা মতো ভেতর থেকে গায়ের সমস্ত শক্তি দিয়ে দরজা জোরে ঠেলা দিল। প্রকাশ নিজেও এপাশে দুহাত দিয়ে দরজার হ্যান্ডেল ধরে সজোরে টান দিতেই দরজাটি ছিটকিনি খুলে গেল। অর্ণব কোনো মতে বাইরে বেরিয়ে হাঁপাতে লাগলো। প্রকাশ তার পিঠে হাত রেখে বলল, কিরে, ঠিক আছিস? কি হয়েছে তোর, আমাকে বলতো। অর্ণব এক ঝটকায় প্রকাশের হাত সরিয়ে দিল। রাগে গজগজ করতে করতে বলল, কি ঠিক আছিস? তোকে তো আমি বলেছিলাম বাইরে দাঁড়াতে। বাইরে দাঁড়িয়ে থাকলে এতক্ষণ আমাকে তো আর ভেতর আটকে থাকতে হতো না, তাই না? ভাই দেখ, আমার মনে হয় এখানে আমরা তিনজন ছাড়াও কেউ একজন আছে যে আমাদের উপর নজর রাখছে। হয়েছে, এখন আর দোষ ডাকতে কোনো নতুন গল্প ফাঁদতে হবে না। চল গাড়িতে গিয়ে বসি। অর্ণবের মন মেজাজ পুরোপুরি বিগড়ে গেছে, তাই এখন থেকে কিছু বলে চটিয়ে দেওয়াটা একদমই উচিত হবে না। এজন্য প্রকাশ বা নাদিয়া কেউই আর ব্যাপারটা নিয়ে এগোলো না। তারা তিনজন গাড়ির কাছে যেতেই থমকে দাঁড়ালো। গাড়ির চার পাল্লা একদম হা করে খুলে রাখা। নাদিয়া ও প্রকাশ একজন অন্যজনের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকলো। শুধু অর্ণব কিছুটা বিরক্ত হয়ে বলল, গাড়ির চারটে দরজা এমন খুলে রেখেছিস কেন? যদি এই সন্দেহই থাকে যে এখানে আমরা তিনজন ছাড়া আরো কেউ আছে, তাহলে তো তোদের আরো সতর্ক থাকা উচিত। অর্ণব, একটু বুদ্ধি খাটিয়ে কথা বল। আমাদের কি খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই যে গাড়ির চারটা দরজা শুধু শুধু খোলা রেখে দেব? তোরা এখানে দাঁড়িয়ে ঝগড়া না করে তাড়াতাড়ি পা চালা, এগিয়ে গিয়ে দেখ সবকিছু ঠিক আছে কিনা। তারা তিনজন প্রায় ছুটে গাড়ির ভেতর গিয়ে দেখলো সবকিছুই ঠিকঠাক আছে, কারো কোনো কিছু হারায়নি। তারা চারটি দরজা বন্ধ করে দিয়ে আবারও ফেরির কিনারায় হেলান দিয়ে দাঁড়ালো। চিন্তিত মুখে একজন আর একজনের দিকে তাকিয়ে বলল, আসলেই তো ব্যাপারটা কেমন? তোরা এবার শুধু শুধু কেন গাড়ির চারটি দরজা খুলে রেখে যাবি? আমার এখন আসলেই কেমন ভয় ভয় করছে রে। তাছাড়া গ্রামে পৌঁছানোর লোভে কোনো বিপদের ঘাঁটিতে পা রাখলাম না তো আমরা। আচ্ছা প্রকাশ, তুই কিভাবে বুঝলি এখানে আমরা তিনজন ছাড়াও আর একজন আছে? তুই যখন বাথরুমে ছিলি আমার স্পষ্ট মনে হচ্ছিল পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি ভেবেছিলাম নাদিয়া, তাই ভাবলাম সে যেহেতু সামনেই দাঁড়িয়ে আছে তাই ওর সাথে গিয়ে একটু কথা বললেই ভালো হয়, শুধু শুধু এমন গমর জায়গায় দাঁড়িয়ে না থেকে। কিন্তু আমি এসে দেখি নাদিয়া গাড়িতেই বসেছিল। ওকে জিজ্ঞেস করাতে ও বলল শুরু থেকে গাড়িতেই বসে আছে। তাদের কথার ভিতর ফেরির ওপর কোনো কিছু পড়ার আওয়াজে তাদের ছন্দপতন ঘটল। তারা তিনজন বিস্ফারিত চোখে তাকিয়ে আছে তাদের গাড়িটির ঠিক বিপরীত দিকে। তিনজনই স্পষ্ট বুঝতে পারছে সেখানে কিছু একটা এসে পড়েছে। হঠাৎ সিঁড়ির লোহার মেঝেতে ধারালো নখের আওয়াজ শোনা গেল। আওয়াজ এতটাই তীব্র ছিল যে তাদের তিনজনের কানে প্রায় তালা লেগে গেল। তিন বন্ধুর দম আটকে কোনো মতে দাঁড়িয়ে আছে। গাড়ির কুয়াশা আচ্ছাদিত জানলার কাজ ভেদ করেও অপর প্রান্তের দিকে তাকাতেই নাদিয়া বুঝতে পারল মানুষের আকৃতির অদ্ভুত কিছু একটা ধীরে ধীরে নিজের চেহারার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে তাদের কাছে। নাদিয়ার দৃষ্টি অনুসরণ করে প্রকাশ ও অর্ণব সেদিকে তাকালো, কিন্তু সেখানে কিছুই দেখতে পেল না। অর্ণব তার সমস্ত ভয় এক কোণে রেখে ধীরে ধীরে সামনে এগোনোর জন্য পা বাড়ালো। নাদিয়া ও প্রকাশ পেছন থেকে তাকে বাধা দিয়ে বলল, অর্ণব দাঁড়া, যাস না অর্ণব, আমার কিন্তু ব্যাপারটা ভালো ঠেকছে না। আগে দেখি তো অন্তত কি জিনিস। শুধু শুধু এখানে আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে থাকার তো কোনো মানে হয় না।
যাস না ভাই, আমার স্পষ্ট মনে হলো এটা মানুষের আকৃতির কিছু একটা। নিশ্চয়ই কেউ একজন আমাদেরকে আক্রমণ করার জন্য ফেরির দোতলা থেকে ঝাঁপিয়ে পড়েছে। তোরাও আমার সাথে আয় তাহলে, তিনজন থাকলে সে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। অর্ণবের কথা শুনে তারা দুজন একসাথে এক পা দুপা করে গাড়ির বিপরীত অংশের দিকে এগোতে লাগলো। তিনজনই ধীরে ধীরে গাড়ির উল্টো পাশে গিয়ে দেখলো সেখানে কেউ নেই। অর্ণব কিছুটা অবাক হলেও ব্যাপারটা উড়িয়ে দিয়ে বলল, নিশ্চয়ই আকাশ থেকে কোনো নিশাচর তাল হারিয়ে পড়ে গেছে, হয়তো গাড়ির নিচে আছে। দাঁড়া, আমি কথা শেষ হতে না হতেই হঠাৎ অদৃশ্যভাবে অর্ণবের গলাটি কেউ ধারালো কিছু একটা দিয়ে কেটে দিল। ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। রক্ত গুড়িয়ে জানলা দরজায় সব মাখামাখি হতে শুরু করলো। নাদিয়া ও প্রকাশ দুজনেই চিৎকার করে কয়েক কদম পেছনে সরে গেল। অর্ণব প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য এক হাতে গলায় রেখে অন্য হাত দুটো তাদের দিকে বাড়িয়ে দিল, কিন্তু প্রকাশ ও নাদিয়া এতটাই ভয় পেয়ে গেছে যে তারা কোনোভাবেই অর্ণবের দিকে এগিয়ে যাওয়ার সাহসটুকুও পেল না। অর্ণবের রক্তাক্ত শরীরটি কাটা মুরগির মতো তড়পাতে তড়পাতে একসময় নিস্তেজ হয়ে গেল। নাদিয়া ও প্রকাশ কোনো মতে তাদের জীবন বাঁচানোর জন্য গাড়ির ভেতর ঢুকে চারিদিক দিয়ে দরজা জানলা লক করে দিল। গাড়ির ভেতর অস্বস্তিকর গরম, কিন্তু তাদের ভৌতিক চেতনা উপেক্ষা করে সেই গরম তাদের শরীর স্পর্শ করল না। তারা দুজন কোনো মতে একে অন্যকে খড়কুটের মতো আঁকড়ে বসে রইল। নাদিয়া একটু পর কাঁদতে শুরু করলো। প্রকাশ কোনো মতে তার মুখ চেপে ধরে চুপ করানোর ব্যর্থ চেষ্টা করলো। সে বলল, নাদিয়া, এভাবে কাঁদিস না। আমাদের বিপদ চারপাশ দিয়ে হাঁটছে, কি কোথা থেকে এলো দেখতে কেমন কিছুই বুঝতে পারছি না। আমি দেখেছি ওটাকে, কি বিভৎস দেখতে, কিন্তু আমি বুঝতে পারিনি ওটা এভাবে অদৃশ্য হয়ে যাবে। অর্ণবটাকে কতবার না করলাম ওদিকে যাস না, এখন আমাদের অর্ণব। কথা শেষ হতে না হতেই নাদিয়া কান্নায় ভেঙে পড়ল। প্রকাশ কোনো মতে তাকে জাপটে ধরে শান্ত করার চেষ্টা করলো। হঠাৎ নাদিয়ার পাশের কুয়াশা ভেজা ঝাপসা কাচের উপর সজোরে কিছু একটা আঘাত করলো। মুহূর্তের মধ্যেই নাদিয়াও চুপ করে ভয়ে কাঠ হয়ে বসে পড়ল। কাচের উপর তারা একটা ধারালো নখযুক্ত 5 আঙুলের হাতের ছাপ দেখতে পেল। সেটির হাতে নিশ্চয়ই অর্ণবের রক্ত লেগেছিল, তাই কাচের ওপর রক্তের ছাপও স্পষ্ট বোঝা গেল। প্রকাশ ও নাদিয়া প্রায় রক্তশূন্য মুখে নিঃশ্বাস বন্ধ করে গাড়ির ভেতর বসে রইল। তাদের মনে হচ্ছিল সামান্য একটু নিঃশ্বাস ছাড়া শব্দ পেলেও সেটা জানলার কাঁচ ভেঙে তাদের নিয়ে যাবে। গাড়ির চারপাশে ধূপধাপ শব্দে কারো একজনের হাঁটার আওয়াজ স্পষ্ট কানে এলো তাদের। কেউ একজন বাইরে অপেক্ষা করছে নতুন শিকারের জন্য। নাদিয়ার দিক থেকে সরে গিয়ে সেটি আবারও হাত রাখলো প্রকাশের পাশের জানলার কাচের ওপর। প্রকাশ আর নাদিয়া তাদের পরস্পরের হৃৎপিণ্ডের শব্দ বেশ স্পষ্ট শুনতে পেল। হঠাৎ প্রকাশের মনে হলো তার কাছে একটা লাইটার আছে, মাঝে মাঝে ধূমপান করার বদ অভ্যাসও আছে তার। সেই সুবাদে লাইটারটা নিজের কাছে রাখা। সে শুনেছে অশরীরীরা আগুনের ধারে কাছেও ঘেঁষতে পারে না, তাই আর দ্বিতীয় কোনো কিছু না ভেবে পেছনের সিট থেকে ঝুঁকে সামনের সিটের ওপর রাখা তার ব্যাগের ভেতর থেকে লাইটারটা ছো মেরে নিয়ে নিল। প্রায় বেশ কয়েকবার লাইটারের পারদ ঘষেও সেই লাইটার জ্বালাতে পারল না। এদিকে লাইটারের প্রতিটা ঘর্ষণের আওয়াজ বাইরে থেকে অদৃশ্য পিশাচকে আকৃষ্ট করল। নাদিয়া স্পষ্ট শুনতে পেল দূর থেকে কিছু একটা দৌড়ে তাদের গাড়ির দিকে আসছে। ভয়ের সর্বোচ্চ সীমা অতিক্রম করে সে কোনো মতে প্রকাশের কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, প্রকাশ, তাড়াতাড়ি কর, ওটা আমাদের দিকে আসছে। এটা তো কিছুতেই জ্বলছে না। আমি এত কিছু জানি না প্রকাশ, আমি মরতে চাই না, তাড়াতাড়ি আগুন জ্বালা। বাইরের শিকারীর তেড়ে আসা আর ভেতরে বন্ধুর আর্তনাদ সব মিলিয়ে প্রকাশের মাথায় যেন তালগোল পাকিয়ে গেল। অবশেষে হঠাৎ করে কেমন অলৌকিকভাবে জ্বলে উঠল তার হাতের লাইটারটি।
ঠিক যেভাবে হঠাৎ করেই দৌড়ে আসার শব্দ শুরু হয়েছিল, সেটা হঠাৎ করেই যেন মিলিয়ে গেল। নাদিয়া খুশিতে আত্মহারা হয়ে প্রকাশকে জাপটে ধরল। প্রকাশ, প্রকাশ, আমরা পেরেছি, ওটা চলে গেছে। আমার মনে হয় না ওটা চলে গেছে। নিশ্চয়ই সেটা কোথাও না কোথাও ওত পেতে আছে, আমাদের এই আগুন নিভে যাওয়ার অপেক্ষায় আছে। তাহলে আমরা এখন কি করব? আমাদেরকে চেষ্টা করতে হবে এই আগুন যেন কোনোভাবেই না নিভে সেদিকে খেয়াল রাখা। নাদিয়া প্রকাশের কথার ইঙ্গিত বুঝতে পেরে তার ব্যাগে থাকা কিছু কাগজপত্র বের করলো। প্রকাশ তাড়াতাড়ি কাগজের এক কোণে আগুন ধরিয়ে দিল, কিন্তু কাগজ তো হাতে বেশিক্ষণ রাখা সম্ভব নয়। নাদিয়ার মনে পড়ল তার ব্যাগে একটা স্টিলের বাটি আছে, তার উপর কাগজটি রাখলে সেটি পড়ার সম্ভাবনা নেই। সে তাড়াতাড়ি ব্যাগ থেকে বাটি বের করে প্রকাশের দিকে এগিয়ে দিল। প্রকাশ জ্বলন্ত কাগজগুলো বাটির ওপর রেখে সামনে ড্রাইভিং সিটের ওপর রেখে দিল। ধীরে ধীরে গাড়ির ভেতরটা পুরো ধোঁয়ায় ভরে উঠল। নাদিয়া ও প্রকাশ কোনো মতে নিজেদের বাঁচিয়ে রাখার জন্য কাশতে লাগলো। নাদিয়া প্রকাশের এক হাত চেপে ধরে বলল, প্রকাশ, আমি শ্বাস নিতে পারছি না। আমারও শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, তবু একটু চেষ্টা কর। গাড়ির ভেতর ধোঁয়া ধীরে ধীরে বেড়েই চলল। তার সাথে তাল মিলিয়ে বাড়তে লাগলো তাদের দুজনের কাশির বেগ। একসময় চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল। তাদের জ্ঞান ফিরল সকালবেলা মুখের ওপর পানির ছিটায়। প্রকাশ কোনো মতে পড়িমড়ি করে উঠে বসে আশেপাশে তাকালো। দেখল চারিদিকে লোকজনের ভিড়। মাথার ওপর সূর্যের আলো বেশ তাপ ছড়াচ্ছে। প্রকাশ দেখতে পেল তার পাশে নাদিয়াকে কয়েকজন মহিলা ধরে রেখেছে। তার সামনের গাড়িটির অবস্থা বেশ শোচনীয়। গাড়ির প্রায় প্রতিটি গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে আছে। হয়তো এখান থেকেই গ্লাস ভেঙে তাদেরকে উদ্ধার করা হয়েছে। উপস্থিত লোকজন উৎসুক হয়ে তার দিকে তাকিয়ে রয়েছে। প্রকাশ আমতা আমতা করে বলল, অর্ণব, অর্ণব কোথায়? কার কথা বলছেন আপনি? এখানে তো শুধুমাত্র আপনি আর আপনার এই বান্ধবী ছাড়া কাউকে দেখিনি। আমরা কয়জন যখন এই পথ দিয়ে যাচ্ছিলাম তখন দেখতে পাই গাড়িটি কেমন ধোঁয়াটে হয়ে আছে ভেতর থেকে। তাই তাড়াতাড়ি এসে গ্লাস ভেঙে আপনাদের দুজনকে বার করেছি। আর গাড়ির ভেতরে কেউ এভাবে ধূমপান করে নাকি ভাই? প্রকাশ কিছুই বুঝতে পারল না। গতকাল তাদের সামনে তাদের বন্ধু অর্ণবকে অদৃশ্য এক আত্মা গলা কেটে হত্যা করল, অথচ আজকে সকালেই অর্ণব উধাও। লোকটি প্রকাশকে এভাবে বসে থাকতে দেখে বলল, ভাই, এভাবে বসে না থেকে আপনারা দুজন ওঠেন, আপনাদেরকে আপনাদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে দিচ্ছি। আর তাছাড়া এই ফেরিটি খুব একটা ভালো না, এটা প্রায় 10 বছর ধরে এখানে পড়ে আছে। কেউ এটিকে সরানোর সাহসও করে না। শোনা যায় রাতের বেলা নাকি এখান থেকে কি সব ভয়ঙ্কর আওয়াজ আসে। প্রকাশ বা নাদিয়া কেউই আর দ্বিতীয় কোনো কথা বলল না। চুপচাপ অন্য একটি গাড়িতে করে তাদের গন্তব্যস্থলে পৌঁছে গেল। সেদিনের পর থেকে প্রকাশ বা নাদিয়া কেউই আর অর্ণবকে খুঁজে পায়নি। রহস্যময় সেই রাতের মতো অর্ণবও রহস্যজনকভাবে চিরকালের জন্য তাদের দুজনার মাঝখান থেকে মুছে গেল।